Assalamu alaikum dear viewers and well wishers, welcome back to my YouTube channel Easiest English by Shahin sir. প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব প্রশ্ন উত্তর করার নিয়ম নিয়ে। ওকে, তোমরা যারা অষ্টম শ্রেণীতে রয়েছে তোমাদের প্রথম প্যাসেজ থেকে প্রশ্ন উত্তর করতে হবে, সেখানে নাম্বার থাকবে 10। ওকে, এই 10 মার্কসে তোমরা কীভাবে 10-এ 10 তুলবে তার কিছু দিক নির্দেশনা পাবে এই ভিডিওতে। তোমরা বলতে পারো এটা একটি ফরম্যাট। ওকে, এই যে দেখো প্রশ্ন উত্তর করার কিছু ম্যাজিক রুলস আছে, এই রুলসগুলোর মাধ্যমে আমি তোমাদেরকে বুঝিয়ে দিব কীভাবে প্রশ্নগুলোর উত্তর সহজে করা যায়, নির্ভুলভাবে করা যায়। প্রিয় শিক্ষার্থী, শুরু করছি মূল পর্ব। তবে মূল পর্বে যাওয়ার আগে তোমাদেরকে বলে রাখি, এই যে আনসিনগুলো রয়েছে বা সিনগুলো রয়েছে তোমাদের এগুলো কিন্তু প্র্যাকটিস করতে হবে। হ্যাঁ, আমি তোমাদের অষ্টম শ্রেণীর কবিতার অ্যান্সার করেছি প্রায় 50 থেকে 51টির মতো। ওকে, সেই সঙ্গে হচ্ছে তোমাদের সিভি রাইটিংয়ের ফরম্যাট দিয়েছি, অ্যাপ্লিকেশন রাইটিংয়ের ফরম্যাট দিয়েছি, ফরওয়ার্ডিং লেটার রাইটিংয়ের ফরম্যাট দিয়েছি, গ্রামারগুলো সহজ সহজ রুলস দিয়েছি। এই সবগুলো মিলে আমি একটা প্যাকেজ বানিয়েছি মাত্র 100 টাকা সম্মানী। এই 100 টাকা সম্মানীর বিনিময়ে তোমরা পেয়ে যাবে অষ্টম শ্রেণীর বার্ষিক পরীক্ষার প্রস্তুতির যত নোটস রয়েছে সব। তোমরা নিতে চাইলে অবশ্যই স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করে ফেলো। প্রিয় শিক্ষার্থী, আলোচনার বিষয় হচ্ছে আজকে কিন্তু প্রশ্ন উত্তর লেখার নিয়ম। ওকে, তাহলে প্রশ্ন উত্তর আসবে আমাদের সিন নাম্বার 1 থেকে। হ্যাঁ, এই সিন নাম্বার 1 যা আসবে তা আমাকে আগে পড়তে হবে। হাই, মাই নেম ইজ খালেক। হ্যাঁ, আই এম 12 ইয়ার্স ওল্ড। তাহলে এইভাবে আগে গল্পটা পড়তে হবে। তো গল্পটা তোমরা পড়ে নিবে, পড়ে নেওয়ার পরে উত্তরগুলো করবে, তাই না? আবার অনেকে না পড়েও অ্যান্সার করতে চলে যাও, তাই না? সেটাও করা সম্ভব আমার এই ফরম্যাটের মাধ্যমে। চলো দেখিয়ে দেই। দেখো, প্রশ্ন উত্তর করার নিয়ম যখন পড়বো আমরা পড়বো প্রশ্নে ডু থাকলে তাকে বাদ দিতে হবে। তার মানে প্রশ্নে ডু থাকতে পারে, তাই না? প্রশ্নে ডাস থাকলে তাকে বাদ দিয়ে মেইন ভার্বের সাথে এস বা ইয়েস যুক্ত করতে হবে, এটা মনে রাখবো। হ্যাঁ, প্রশ্নে ডিড থাকলে তাকে বাদ দিয়ে মেইন ভার্বের পাস্ট ফর্ম করতে হবে। প্রশ্নে ইউ থাকলে তাকে বাদ দিয়ে আই নিতে হবে। হ্যাঁ, প্রশ্নে ইউর থাকলে তাকে বাদ দিয়ে মাই বা আওয়ার নিতে হবে। এগুলো মনে রাখবা। হ্যাঁ, রুল নাম্বার 1 বলছে হু বা হুইজ দ্বারা শুরু হলে প্রথমে উত্তরটি নিব, তারপর প্রশ্নের বাকি অংশ নিব। হ্যাঁ, এটা বুঝিয়ে দিব আমি তোমাদেরকে, একটু পরে অপেক্ষা করো। রুল নাম্বার 2 বলছে হাউ মেনি দ্বারা শুরু হলে প্রথমে নিব দেয়ার আর প্লাস নিব সংখ্যাটি প্লাস মেনি এর পরের অংশ। ওকে, এবার দেখো রুল 3 বলছে সাহায্যকারী ভার্ব দ্বারা শুরু হলে প্রথমে ইয়েস অথবা নো প্লাস প্রশ্নের সাবজেক্ট প্লাস প্রশ্নের ভার্ব প্লাস প্রশ্নের বাকি অংশ প্লাস কি নিব উত্তর টি। এইবার দেখবো আমরা রুল নাম্বার 4, এটি ফাইনাল। ওকে, এর লাস্ট রুল, এবং মনে রাখবে এখান থেকে সবচেয়ে বেশি তোমার কমন আসবে। অন্যান্য ডাব্লিউএস ওয়ার্ড দ্বারা শুরু হলে প্রথমে প্রশ্নের সাবজেক্ট নিতে হবে, প্রথমে কি নিতে হবে? প্রশ্নের সাবজেক্ট, সেই সঙ্গে নিতে হবে প্রশ্নের ভার্ব, প্রশ্নেরই বাকি অংশ, তারপরে কি প্রশ্ন থেকে উত্তরটি। ওকে, চলো আমরা এখন বাস্তবে প্রয়োগ করে দেখবো। ওকে, এই যে সিনটা রয়েছে, সিনটা পড়লাম না, না পড়েও আমরা অ্যান্সার করতে পারি কিনা সেটাই প্রয়োগ দেখবো এখানে। সবার আগে চলে যাবো আমরা প্রশ্ন উত্তর পর্বে। ওকে, এইখানে দেখো প্রশ্ন উত্তর পর্ব রয়েছে আমার এখানে, সেখান থেকে আমরা অ্যান্সারগুলো করার চেষ্টা করছি। দেখো এখানে প্রশ্ন থাকবে 5টা, অ্যান্সার করতে হবে 5 × 10 পাবো এখানে। হ্যাঁ, হোয়াই ডাজ খালেক ওয়ার্ক টু আর্ন মানি? খালেকে কেন কাজ করতে হতো? টাকা উপার্জনের জন্য। তাহলে এখানে দেখো সাবজেক্টকে মনে রাখবা, প্রশ্নবোধক বাক্যে সাবজেক্ট থাকবে ডাজ, সাহায্যকারী ভার্বের পরে। সেটা ডু হতে পারে, ডাজ হতে পারে, ডিড হতে পারে, অন্য কোনো সাহায্যকারী ভার্ব হতে পারে। তার মানে এখানে সাবজেক্ট হলো খালেক, এই আমি লিখে ফেললাম খালেক। আমার একটা নিয়ম ছিল ডাস থাকলে ডাসকে কী করতে হবে? বাদ দিতে হবে। দেখো এই জায়গায় আমার নিয়মটা ছিল এরকম। হ্যাঁ, যদি ডাস থাকে, যে ডাস থাকলে ডাসকে বাদ দিয়ে কী করতে হবে? মেইন ভার্বের সাথে এস বা ইয়েস যুক্ত করতে হবে। সো এখানে আমি কিন্তু মেইন ভার্বের সঙ্গে এস বা ইয়েস যুক্ত করবো। মেইন ভার্ব হলো ওয়ার্ক, ওয়ার্কের সঙ্গে এস যুক্ত করবো, ওয়ার্কস। এই এসটা যুক্ত না হলে কিন্তু টিচারের মার্ক দিবে না। তারপরে নিব প্রশ্নের বাকি অংশ, প্রশ্নের বাকি অংশ হচ্ছে টু আর্ন মানি, এই যে বসিয়ে দিলাম টু আর্ন মানি। এইবার দেখো এটা আমাদের কত নম্বর নিয়মে কমন পড়লো? এটা 4 নম্বর নিয়মে কমন পড়লো। ওকে, তারপরে 1 নম্বর নিয়ম ছিল হু, এটা ছিল না। 2 নম্বর নিয়ম হাউ মেনি ছিল না। 3 নম্বর ছিল সাহায্যকারী ভার্ব, এটাও ছিল না। সো 4 নম্বর নিয়মে আমাকে অ্যান্সারটা করতে হলো। তাহলে এই পর্যন্ত বুঝতে পারছি। তার মানে এখন এটা যদি বুঝতে পারি তাহলে আমাকে এই জায়গায় গিয়ে এখন খুঁজতে হবে, প্যাসেজে গিয়ে খুঁজতে হবে যে এখানে কেন সে টাকা উপার্জন করতো। দেখো খুঁজবো আমরা, মানির লাইনটা যেখানে পাবো সেখানেই উত্তর পেয়ে যাবো আমরা। ওকে, দেখো যে লাইনে মানি আছে, দেখো আই হ্যাভ বিন ওয়ার্কিং টু আর্ন মানি ফর দ্য লাস্ট ফিউ মান্থস। আমাকে লাস্ট 2 মাস ধরে উপার্জন করতে হচ্ছে। কেন? দেখো পরের লাইনে বলছে আই থিঙ্ক আই ওয়ান্টেড টু হেল্প মাই মাদার। তাহলে কেন উপার্জন করছে? টু হেল্প মাই মাদার, তার মাকে সাহায্য করার জন্য, তাই না? সো আমরা অ্যান্সারটা কি নিব একটু দেখে নেই। আমরা এই জায়গায় গিয়ে জাস্ট সুন্দর করে লিখে দিব। হ্যাঁ, দেখো টু হেল্প হিজ মাদার, টু হেল্প হিজ মাদার। এই পরের অংশগুলো তুমি নাও লিখো, কোনো প্রবলেম নাই, তুমি এখানে লিখে ফুল স্টপ দিয়ে দিবা, কাজ শেষ। প্রিয় শিক্ষার্থী, সবগুলো তো একদিনে প্র্যাকটিস করা যাবে না, আমি এখান থেকে বেছে বেছে কয়েকটা প্র্যাকটিস করে তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো 3 নম্বরে দেখো হোয়াই ডিড খালেকস মাদার টেল হিম টু স্টপ ওয়ার্কিং ইন দ্য গ্যারেজ। ওকে, তাহলে এইখানে সে গ্যারেজে কাজ করেছিল এবং তার মা তাকে কাজ করতে বন্ধ করেছিল। কেন সেটা আমরা খুঁজে বের করবো, পাবো। তার আগে খুঁজে বের করার আগে আমাকে কী করতে হবে? প্রশ্নটা সাজাতে হবে। হ্যাঁ, এই প্রশ্ন সাজানোর উপরেই কিন্তু মেইন মার্কসটা নির্ভর করবে। হ্যাঁ, তো এখানে ডিড রয়েছে, দেখো ডিডের পরে সাবজেক্ট থাকবে খালেক্স, তার আগে দেখি হোয়াই, এটা কত নম্বর রুলসে পড়লো? হ্যাঁ, আমাদের রুল নাম্বার 1-এ ছিল বলতে কি হু অথবা হুইজ নেই, হাউ মেনি ছিল 2 নম্বরে নেই, 3 নম্বরে সাহায্যকারী ভার্ব দ্বারা শুরু হবে, সেটাও নেই। সো 4 নম্বরে শুরু হলো। 4 নম্বরে শুরু হলে কি নেবে? প্রথমে প্রশ্নের সাবজেক্ট, আর প্রশ্নের সাবজেক্ট কোথায় থাকে তোমরা জানো? অক্সিলারি ভার্বের পরে। সো অক্সিলারি ভার্বের পরে হলো খালেক্স মাদার, এইটা হলো আমার সাবজেক্ট, এই যে রেখে বললাম খালেক্স মাদার। ওকে, তারপর আমরা নিব ভার্ব, এখানে ভার্ব ছিল ডিড, ডিডকে বাদ দিয়ে নিব মূল ভার্বের পাস্ট ফর্ম, এখানে মূল ভার্ব হলো টেল।
এই টেলের পাঁচটা কি হলো টোল্ড। ওকে, তারপরে বাকি যা আছে তাই প্রশ্নের হিম টু স্টপ ওয়ার্কিং ইন দ্য গ্যারেজ, যা যা আছে তাই লিখলাম। যেহেতু হোয়াই বলছে তাই আমি বলবো বিকজ। তাহলে খালেকের মা তাকে কাজ করতে বাধা করেছিল কোথায়? গ্যারেজে। কেন? আমরা গল্পটা একটু যদি পড়ি সেটা পেয়ে যাবো। তাহলে গ্যারেজ যেখানে লেখা আছে ওই লাইনই আমাদের উত্তরটা খুঁজে পাবো। দেখো, আই স্টার্ট ওয়ার্কিং অ্যাজ এ হেল্পার ইন এ মোটর গ্যারেজ। সো এখানেই উত্তর আছে, ইট ওয়াজ টু রিস্কি ফর মি অ্যান্ড ওয়ান্স আই কাট মাই পাম উইথ এ শার্প নেইল। এই দেখো বলছে, কারণটা বলে দিয়েছে এখানে। কি হয়েছিল? একদিন তার হাত কেটে গিয়েছিল, হাতের তালু কেটে গিয়েছিল। তাহলে তার মা এই কারণে কি করেছিল? মানা করেছিল। সো মাই মাদার টোল্ড মি টু লিভ দ্য জব নাও। হ্যাঁ, তাহলে তার মা তাই কি করেছিল? এই জবটা করতে মানা করেছিল। সো এখানে উত্তর আমরা নিয়ে নিব। তাই কি বলেছে? আই কাট মাই পাম উইথ আ শার্প নেইল। এই কথাটাই সুন্দর করে আমরা জাস্ট সাজিয়ে দিব, এখানে অ্যান্সার হয়ে যাবে। ওকে, চলো দেখি তাহলে কি বলো। বিকজ ওই যে ওইখান থেকে পুরো নিয়েছে, ইট ওয়াজ টু রিস্কি, ওইখানে হুবো ছিল। অ্যান্ড আইটাকে বানিয়েছি হি ওয়ান্স কাট, ওই মাই ছিল মাইটাকে হিজ বানিয়েছি পাম উইথ এ শার্প নেইল। কারণ সে কি করেছে এখানে? সে তাহলে তাই না, কি করেছিল? তার পাম হাতে তালু কেটে ফেলেছিল শার্প নেইল দ্বারা। কি প্রিয় শিক্ষার্থী, বুঝতে পারছো ব্যাপারটা? আচ্ছা দেখো, তাহলে এভাবে আমরা যদি প্র্যাকটিস করি পারবো না? অবশ্যই পারবো। ওকে প্রিয় শিক্ষার্থী, তোমরা এভাবে প্র্যাকটিস করো, প্র্যাকটিস করে তোমরা কমেন্ট করো কারা কারা পারছো, কারা কারা পারতেছো না। হ্যাঁ, যদি না পারো আমি প্রয়োজনে আরও ভিডিও তোমাদের জন্য বানিয়ে দিব। সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।